আমরা নেফ্রনের অংশ নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। তো নেফ্রন এটি আসলে রেনাল পিরামিডের মধ্যে যে অসংখ্য নেফ্রন আছে, এখানে বলা হয়েছে মানবদেহে প্রতিটা বৃক্ষে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তার মানে আমরা এই পিরামিডের মধ্যে অবশ্যই ভাবতে পারি যে কয়েক লক্ষ হয়তো নেফ্রন থাকবে। তো এই রেনাল পিরামিডের মধ্যে যে নেফ্রনের অংশটি আছে, এটা গ্লোমারিউলাস এবং বোমাস ক্যাপসুল এই দুটি অংশ নিয়ে এটি বিভক্ত। বোমাস ক্যাপসুল এবং গ্লোমারিউলাস কে এটি বেষ্টন করে কিন্তু অবস্থান করে। এখন আমরা এখানে যে গঠনের মধ্যে মূলত আছে, এখানে এক ধরনের বৈশ্বিক রক্ত জালিকা থাকে, যার মধ্যে রক্ত প্রবেশ করলে রক্তের অংশ তোমার এখানে এসে বোমাস ক্যাপসুলের দ্বারা যেটা এই যে গ্লুমারিউলাস অংশটা যে পরিবেষ্টিত হয়ে থাকে, সেখান থেকে এই প্রস্রাবের অংশ যেটি আমাদের দেহের জন্য ক্ষতিকর, যে অংশটি রক্ত রসের সাথে মিশে থাকে, সেখানে সেই অংশটিকে এটি পরিস্থিত করে এটা এখান থেকে নিষ্কাশন করে এর ইউরেটার দিকে এটি পাঠায়। ইউরেটার অংশ অর্থাৎ সংগ্রাহক নালী এই প্রস্রাবের অংশটি সংগ্রহ করে তোমার মূত্র যে থলি আছে সেদিকে স্থানান্তর করে। এই বিষয়গুলো এখানে দেয়া আছে। এখানে আমাদের মূলত কতগুলো জিনিস একটু ভালোভাবে জানতে হবে। এই যে প্রস্রাবের অংশ যে সংগৃহীত হলো, হওয়ার এই নালীগুলো তোমরা যদি দেখো, এটা কিন্তু বেশ আঁকাবাঁকা। এর ফলশ্রুতিতে আমরা প্রস্রাব করলে এটা দেখো একটা লুপ, হেনরি লুপ বলা হয়, এটা লুপের মতো অনেক ফাঁদ হয়ে আছে। তার মানে আমরা না চাইলেও প্রস্রাবের বেশ কিছু অংশ কিন্তু প্রস্রাব করার পরেও আমাদের এই নালীর মধ্যে থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক সেই কারণে প্রস্রাবের পর আমাদের এই অংশ থেকে প্রস্রাবটি যাতে পরিষ্কার ভাবে বের হয়ে যায়, সেই জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রয়োজনীয় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যে স্বাস্থ্যবিধিগুলো মানার প্রক্রিয়া আছে, সেটিও আমাদের অনুসরণ করা উচিত। তা না হলে আমাদের পোশাকের যে পবিত্রতা সেটি লঙ্ঘন হতে পারে। এই মোটামুটি একটি নেফ্রনের গঠনের অংশ দেয়া আছে। তো এই নেফ্রনটা কি প্রক্রিয়ায় কাজ করে সেটার একটা ছবি এখানে আছে। এখানে যদি আমরা দেখি যে রক্তবাহী নালী যে রক্ত আসতেছে, এটা ধমনী, যেহেতু ধমনী দিয়ে রক্তটা প্রবেশ করছে, এখানে দেখো এই হেনরি লুপের এটা ঘিরে তোমার ধমনী রক্তটা এখানে কার ভিতর দিয়ে আসতেছে, এটি হলো বোমাস ক্যাপসুলের মধ্য দিয়ে আসতেছে। এই যে বোমাস ক্যাপসুল, যাকে ঘিরে আসছে হলো তোমার, কাকে ঘিরে বসে আছে, ভিতরে হলো তোমার গ্লুমারিউলাস এই অংশটি আছে। তাহলে এই যে এখানে রক্তটা ওর ভিতর দিয়ে যাওয়ার অর্থ হচ্ছে রক্তের দূষিত অংশগুলো এই তোমার ক্যাপসুলের মধ্যে সংগৃহীত হবে, হয়ে এটি মূত্রথলির দিকে অগ্রসর হবে ইউরেটারের মাধ্যমে। এখন প্রশ্ন হলো যে এই রক্তবাহী যে নালী, এটা একটু খেয়াল করে দেখো, এই যে লাল যেটা দেখা যাচ্ছে একটু করে হালকা খয়েরি লালের মতো, এই নালী যে রক্ত কিন্তু শেষ পর্যন্ত এসে এই যে পরিবর্তন হয়ে যে শিরায় প্রবেশ করলো, আসলে শিরা আর ধমনীর কিন্তু এটা একটা মিলন স্থল আর কি, যে এই জায়গায় এসে রক্তটা ধমনী থেকে ওটি শিরায় চলে গেল। তার মানে আমি যদি রক্তবাহী নালীকে এইরকম একটা নালী ধরি যে এই পর্যন্ত ধমনী আর এরপর থেকে শিরার অংশ শুরু, তাহলে ওই রকম একটা কানেক্টেড অংশ কিন্তু এখানে দেয়া আছে। তুমি যে ছবিতে লক্ষ্য করো, দেখো এটা কালার যেখানে চেঞ্জ হয়েছে, এই জায়গায় কালার কিন্তু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, তাহলে এই যে যেখানে কালারটা চেঞ্জ হয়েছে সেখানে এসে কিন্তু ধমনীটা ওখানের প্রান্তটা শেষ আর ওখান থেকে শিরার প্রান্তটা শুরু। ঠিক আছে, মানে ওটা একটা বর্ডার এলাকা।
যে ওখানে এসে তারপরে রক্তটা তোমার শিরার ভিতর দিয়ে চলে যাচ্ছে দেহের অন্যান্য অঙ্গের মধ্যে। অঙ্গের মধ্যে যে রক্তের অংশটা চলে গেল, আসলে সেই রক্তে হয়তো কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, সেই রক্তে হয়তো আরো অনেক উপকরণ থাকতে পারে, বাট সেই রক্তে তোমার ওই প্রস্রাবের যে নাইট্রোজেন ঘটিত যে অপদ্রব্য সেটি থাকবে না। এটি পরিশ্রুত রক্ত। তো পরিশ্রুত রক্ত হওয়ার অর্থ এই নয় যে এই রক্তের মধ্যে ক্ষতিকর কোনো দ্রব্য নেই, অবশ্যই আছে, সেটি ভিন্ন ধরনের, কিন্তু প্রস্রাব জাতীয় মানে অপশন নয়, নেই সেটা। এটাই হলো আমাদের এখানে মূলত জানার মূল বিষয়। এখন দেখো বৃক্কের কাজটা কি, আমরা যে বৃক্ষ নিয়ে এত কিছু করলাম, এটার কাজ কি? আমাদের দেহে আমরা যে পানি গ্রহণ করি, এটি স্বাভাবিক মানুষের জন্য প্রায় 3 লিটার পানি কন্টিনিউ খাওয়া উচিত। বিশেষ করে গ্রীষ্মকালে পানির পরিমাণটা হয়তো একটু বেশি খাওয়া লাগে, শীতকালে এটির পরিমাণ কিছু কমায় যায়, কিন্তু এভারেজ প্রায় 3 লিটার পানি খেতে হয়। এখন প্রশ্ন হলো যে এই বৃক্ক প্রতিনিয়ত মানব দেহে থেকে এই পানির অংশকে কিন্তু তারা বের করে দেয়। তারা এই পানির অংশকে মানে রক্ত থেকে আলাদা করে এটি মূত্র আকারে বের করে দেয়। এটা অন্যতম প্রধান কাজ, কিন্তু এই কাজটি যদি করার মধ্য দিয়ে তারা পুরো মানব জাতিকে নয়, পুরো প্রাণীদেরকে, কারণ অন্যান্য প্রাণীদের তো কিডনি আছে, তারা কিন্তু তাদের জীবন রক্ষায় একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে কিন্তু এটি আবির্ভূত হচ্ছে। যে কারণের জন্য আজকে দেখা যাচ্ছে যে মানুষ নানা অসুখে আক্রান্ত হওয়ার ফলশ্রুতিতে যখন এটি ডায়াগনোসিস করছে, তখন কোন এক ধারায় দেখা যাচ্ছে হঠাৎ করে তার কিডনিতে বেশ প্রবলেম বা ইনফেকশন বা আদার্স কিছু। তো সুতরাং আমাদের ভালো ইউরোলজিস্ট কোনো ডাক্তারের পরামর্শ ক্রমে যদি কখনো কোনো প্রবলেম হয়, সেখানে আমাদের প্রয়োজনীয় ডায়াগনোসিস টেস্টে রোগ শনাক্তকরণ করে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া উচিত। তবে আমাদের ফার্স্ট যে কাজগুলো করা উচিত সেটি হলো অসুখটাই যেন না হয়। কারণ অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার চাইতে অসুস্থতা না হোক এই বিষয়টা নিয়ে আমাদের বেশি সচেতন থাকা উচিত। আমরা এই পরবর্তী অংশে গিয়ে এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।